তিনি বেশ সুন্দর কাহিনী শেয়ার করেন। আমার কাছে রিজনের কাহিনীগুলো বেশ লাগে এবং এবারও তিনি একটি বেশ সুন্দর একটি কাহিনী পাঠিয়েছেন এবং কাহিনীটি বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, বেশ স্পুকি এবং বেশ 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 ভালো একটা কাহিনী। তো চলুন আমরা শুনে আসি রিজনের কাহিনীটি। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? আমি রিজন ফরিদপুর থেকে বলছি। বাবু ভাই, আমি এর আগেও বেশ কিছু ঘটনা অদ্ভুত রীতিতে শেয়ার করেছি, যাক মাঝে ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে কোনো ঘটনা পাঠাতে পারিনি। তো ভাই, আজকে দুটো ঘটনা শেয়ার করব সঙ্গে, যদি ভালো লাগে, প্রচারযোগ্য হয় তাহলে প্রচার করবেন। আচ্ছা, মূল ঘটনায় আসি। এই লাস্ট কিছুদিন আগে আমার ছোট খালা, উনি আবার ফজর নামাজ পড়ে সকালে হাঁটতে বের হয়, মানে ডায়াবেটিসের রোগী তো, উনি হাঁটতে বের হয়, রেগুলারই উনি হাঁটাচলা করে। তা গত শনিবারে উনি ফজরের নামাজ পড়ে তারপরে উনি বাসার থেকে বের হয়েছে। নর্মালি উনি ওনাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তা দিয়ে যায়, কিন্তু বাবা ভাই, যে দিনের বেলায় যেমন কোনো একটা ঘটনা ঘটবে মানে খালা কখনো কল্পনাও করতে পারেনি। খালা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের ওই খালা বাসার সামনে একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনের ওইখানে খালা এইমাত্র আসছে, আর খালার থেকে 15 থেকে 20 হাত দূরে একটা মহিলা, মানে অদ্ভুত রকমের একটা বোরখার রং, ওই ধরনের বোরকা কখনো আমাদের এলাকায় কেউ পরে না, বোরকা ন্যাচারালি কালো বোরকা পরে, ঠিক ওই বোরকা পরা, হিজাবের মতো মাথা ঢাকা, কিন্তু মুখ। খালা হঠাৎ করে, মানে যখন ওই মহিলাটা খালার সামনে চলে আসছে, 2-4-5 হাতের মতো চলে আসছে, খালা হঠাৎ করে তাকাইছে। তাকানোর পরে অতটা করে নাই, মানে চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরে খালা যখন মহিলাটাকে ওভারটেক করছে, মানে মহিলাকে ওভারটেক করার পরে 5-10 হাত যখন সামনে গেছে, তখন খালার ব্রেনে কাজ করছে, আমি কি দেখলাম, এটা মানুষ হিজাব পরা, বাট মুখের অবয়ব, মুখে চোখ, নাক, কান, ঠোঁট, এগুলো কিচ্ছু নাই, অনলি মানে মুখের কেমন, মানে মুখ আছে কিন্তু কোনো কিছু অবয়ব নেই। খালা হঠাৎ করে তখন সঙ্গে সঙ্গে ঘুরে তাকাইছে, ঘুরে তাকানোর পরে দেখা যায় সেই মহিলা নেই। কিন্তু খালা যেটা বলল যে ওইখান থেকে, মানে খালা মহিলাটাকে ওভারটেক করছে, সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড হবে, আর 10 সেকেন্ডের মধ্যে ওই রাস্তা থেকে হারায় যাওয়ার মতো পসিবিলিটি ইম্পসিবল। তাই এইটাই মানে ছোট্ট একটু ঘটনা আমার খালার সঙ্গে ঘটে গেছে। বাবু ভাই, আমি মূল ঘটনায় আসি। ঘটনাটি 2001 কিংবা 2002 সালের ঘটনা। আমার বাবা পেশায় একজন বাসের পরিবহনের সুপারভাইজার ছিল। সে দীর্ঘ প্রায় 22-23 বছর এই পরিবহন জগতের লোক। তার বাবার সঙ্গে অনেক ঘটনাই ঘটেছে। তো বাবা সেদিন একটা ঘটনা আমাকে বলল। সঙ্গত কারণে আমার বাবা কোন পরিবহনে চাকরি করত সেই পরিবহনের কথাটা, নামটা বলবো না, কিন্তু পরিবহনটা ঢাকা থেকে নড়াইল জেলার লোহাগাড়া যাইতো, লোহাগাড়া পর্যন্ত যাইতো, এতটুকু বলতে পারি। যাই হোক, সেই সময় শীতের দিন ছিল, খুব সম্ভবত ডিসেম্বর মাস হবে এইরকম। বাবা 9:30টার দিকে না 10টার দিকে যেন, মানে গাফতলির থেকে ছেড়ে আসে, বাসটা ছাড়ে। তখন সাভারে যেই বাস স্ট্যান্ডটা, ওইখানে একটা কাউন্টার ছিল। ওইখানে আসার পরে ওই কাউন্টারে থেকে বলছে যাত্রী আছে একজন, মানে মহিলা পুরুষ আর ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, এই কথা বলে বাচ্চাকে এরকম বলে, মানে যাত্রী তারা বাচ্চাটা এমনভাবে কোলে করে, বাচ্চাটার বয়স হবে 3 থেকে 4 বছর এইরকম, মানে আব্বা যেটা বললো। তখন তারা সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসছে, কিন্তু মহিলার কোলে ছিল ওই বাচ্চাটা। কিন্তু ও মহিলা যখন ওই বাচ্চাটা ওঠানোর থেকে একটু কিছু দূর যাওয়ার পরে আরেকটা স্টপেজ আছে,
কিন্তু এখানে কোনো যাত্রী ছিল না, মানে টিকিটধারী কোনো যাত্রী ছিল না। কিন্তু বাসটা যখন ছেড়ে যাবে হঠাৎ করে একটা মহিলা আসছে, মানে অদ্ভুত তার আচরণই কেমন যেন একটু অন্যরকম। মানে সে আমার আব্বাকে ফোর্স করতেছে যে তাকে নিতে হবে গাড়িতে নিতে হবে, সে নড়াইল যাবে। আব্বা বললো যে না, টিকিট ছাড়া কোনো যাত্রী নেওয়া যাবে না আমার গাড়িতে, আর আমার গাড়িতে এখন যাত্রী নেওয়া যাবে না, আমি নিব না। পরে সেই মহিলা নাসরবান্ধা, সে যাবে, বলছে না আমি আর এই গাড়িতে যাইতেই হবে। আব্বা বলে যে না, আমার গাড়ি সিট ফুল, আমি যাত্রী নিতে পারবো না। পরে বলে যে না, আপনার গাড়ি খালি আছে। আমার গাড়ি সিট খেলে আপনি বুঝলেন কেমনে? আমি বুঝছি যে আব্বার সঙ্গে তর্কাতর্কি করার পরে আব্বা ওনাকে নেয় না, গাড়ির লাগাই দেয়, দরজা লাগাই দেয়, গাড়ি টান দিছে। গাড়ি টান দেওয়ার পরে যখন নবীনগর পার হয়, সাভার নবীনগর পার হওয়ার পরে গাড়ির যে টিকিটগুলো চেক করতেছে, তখন চেক করার সময় আব্বা ওই গাড়ির ভিতরে তো লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইছে। জ্বালানোর পরে ওনাদের কাছে যে টিকিট চেক করতেছে, তখন দেখে যে একটা বাচ্চা ছেলে, যতই ঘুমাক যাই হোক, মানে একটু অ্যাটিচিউড নাড়াচাড়া বা কোনো, কিন্তু এমনভাবে বাচ্চাটাকে জড়াই পেঁচায় রাখছে, মানে কাঁথা দিয়ে, দেখে মনে হচ্ছে যে মারা গেছে, মানে মৃত বাচ্চা। মানে আব্বা যেটা ডাউট করছে সেটা এখন কেমন যেন, মানে আব্বা যখন মানে ওনাকে টিকিট চেক করে তারপরে সামনে গিয়ে, গাড়ির সামনে ইঞ্জিন কাভারে গিয়ে বসছে, তখন লাইট অফ করে দিছে গাড়ি, পুরো গাড়ি অন্ধকার। তখন ড্রাইভার মানে ধামরাই পার হওয়ার পরে আব্বাকে বলতেছে যে এরকম রিপন, কেমন যেন গাড়িটা যেমন ভার লাগতেছে না? আব্বা বলতেছে হ্যাঁ ভাই, কেমন যেন লাগতেছে গাড়িটা, কেমন গাড়ির মধ্যে কেমন একটা গোমট ভাব, মানে একটা ভার ভাব গাড়ির মধ্যে, বুঝতেছে না। আব্বা বলছে কি ব্যাপার, কি হইলো গাড়িতে? আমরা আসলাম ভালো, এই মানে সাভার পার হওয়ার পর থেকে কেমন যেন লাগতেছে, মানে সবারই গোমট ভাব, কেমন যেন একটা অস্বস্তি বোধ করতেছে আব্বা। শীতের মধ্যে আব্বার কেমন যেন গরম লাগতেছে। গাড়ি যাচ্ছে যার মতো ঘুমাই গেছে। ওই লোক আর ওই মহিলাটা ওইভাবেই গাড়ির মধ্যে বাচ্চা কোলে নিয়ে তারা বসে আছে, কোনো কথা টথা বলে না। পরে এরকম করে তখন যাই হোক পাটুরিয়া ঘাটে চলে আসে, তখন খুব সম্ভবত 12টা কি 12:30 মতো বাজে। আপনি বাবু ভাই জানেন কিনা আমি জানি না, এই ফেরিঘাটগুলোতে শীতের সময় নদীতে কুয়াশা পড়ে, তো বেশিরভাগ সময় ফেরি পেতে অনেক সমস্যা হয়, বাসের অনেক লম্বা সারি পড়ে, সিরিয়াল পড়ে যায়। এটা আপনার হয়তো বা টিভিতে দেখছেন। যাই হোক, ওইরকম বাসের অনেক বড় জ্যাম, মানে নর্মালি 2 থেকে 3 ঘন্টা লাগবে ফেরিতে উঠতে। তখন বাস যখন ওই সিরিয়ালে দাঁড়াইছে, বাস থেকে অধিকাংশ যাত্রী নেমে ওই হালকা পারাটা এগুলো, মানে হালকা নাস্তা টাস্তা করে, এগুলো তারা খাওয়ার জন্য করছে। আব্বা মানে কৌতূহলবশত পিছে গেছে, গাড়ির ওই পিছের দিকে গেছে, যা দেখে যে তারা হাজব্যান্ড ওয়াইফ কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। ওই বাচ্চা, আব্বা বলতেছে কি ব্যাপার, আপনাদের বাচ্চার কি খেদা লাগে না, বাচ্চারা খাওয়াবেন না? কি হিসেবে বলেন তো, আপনারা উঠতেছেন না সিটের থেকে, সবাই নামে যান। মানে ওই লোকটারে পরে, আপনার বাচ্চার কি হয়েছে, অসুস্থ নাকি? বলে হ্যাঁ ভাই খুব অসুস্থ, ডাক্তার বলছে যে বাঁচবে না, এজন্য বাড়ি নিয়ে যেতেছি। পরে ওই কথা তখন বলছে, তখন আব্বার মানে লোকের কথার মধ্যে জড়তা, তখন ওই লোকটারে বলে আব্বু বলছে আপনি আমার সাথে আসেন। পরে আব্বু ওনারে নিচে নিয়ে গেছে, বাসে থেকে নামাই নিয়েছে। পরে মানে খুব প্রেশারাইজড করছে যে কী ব্যাপার, কী হয়েছে। মানে আব্বুর মনে সন্দেহ লাগছে গাড়ি এমন করে কিসের জন্য, ড্রাইভার বারবার করে পড়তেছে। যাই হোক, এরকম ওই লোকটা যখন নামাইছে, নামানোর পরে তখন বলতেছে যে ভাই আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চাটা সাভারে হসপিটালে আনছিলাম, বাচ্চাটা মারা গেছে ভাই, বিশ্বাস করেন আমার কাছে যেই 500-600 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটছি, এইটা বাদে আমার কাছে একটা টাকাও নাই ভাই। আমার এই বাচ্চা বাড়িতে নিয়ে যাব, সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাব, সেইটার টাকাও আমার কাছে নাই। তখন সে স্বীকার করছে যে বাচ্চাটা মৃত। তখন আব্বু বলতেছে যাত্রীরা ভয় পাবে, এজন্য আব্বু খুব ওই ঘটনাটা চেপে যায়, বলতেছে খবরদার কোনো যাত্রী যেন কোনোভাবে না বুঝতে পারে। মানে আব্বু ওনারা হেল্প করলো। তখন উনি গাছের উপরে উঠে গেল, আব্বু নিজে ওনার জন্য পরোটা কিনে দিচ্ছে যে রাত্রে খান, কারণ সকালের আগে তো পৌঁছাতে পারবো না, যেহেতু জ্যাম পড়ে গেছে। যাই হোক, তখন কাকতালীয়ভাবে
ঘটনার মানে মোড়টা বা এখান থেকে ঘুরলো। ওই লোকটা যখন গাড়ির ভিতরে উঠছে ওনার ওয়াইফের কাছে গিয়ে বসছে সিটে, ওই বাচ্চা যে মৃত সেটা তো আমার বাবা জানে, তাছাড়া কেউ জানে না। এখন ওই যে মহিলাটা সাভার থেকে উঠতে চেয়েছিল বাসে, আব্বুর সঙ্গে খুব জোরাজোরি করছে ওঠার জন্য, আব্বু বলছে না নেওয়া যাবে না। ওই মহিলাটা দেখে যে দুই বাসের মাঝে যে জায়গাটা, ওইখান দিয়ে হঠাৎ করে এসে দরজার সামনে দাঁড়াইছে। আব্বু আবার এখানে বসা ইঞ্জিন কাভারের উপরে। তখন ওই মহিলার দেখে আব্বু হকচকায় গেছে, কী ব্যাপার, এই মহিলা আবার আসলো কীভাবে। তখন ওই মহিলারা আবার বলছে, এই তুমি এই জায়গা আসলা কীভাবে, আপনারা না কইলাম আমারে নিয়ে যান, আপনি আমারে নেন না কিসের জন্য। আব্বু বলছে যে না, তোমার নেওয়া যাবে না গাড়িতে, তুমি যাও, ভাগে যাতে পারে। কিন্তু আব্বু রাগে বলে তোরে কিন্তু মারবো এবার। পরে ওই মহিলারে কোনো রকম হেল্পারে বলছে, হেল্পার ধমক দিয়ে ধমকামাকে ধাক্কা মাক্কা দিয়ে সরাই দিছে। জায়গায় গেছে, যাওয়ার পরে ঘন্টা দুয়েক পরে গাড়ি ফেরিতে উঠছে। ফেরিতে ওঠার পরেও ঠিক একই অবস্থা। হঠাৎ করে দেখে যে ওই মহিলা ফেরির যেই একদম পিছনে, এখানে গাড়ির পিছনে দাঁড়ায় আছে, মানে বাসের পিছনে একদম পিছনে, মানে যেখানে ফেরি যে ডালাটা উঠায় ওইখানে দাঁড়ায় আছে। আব্বা ওইখানে আবার গেছে, ওই মহিলা দেখা, এই তুমি যা কিসের জন্য, আপনারা কইলাম না আমারে নিয়ে যান। আব্বু বলছে যে না তোমার নয়। তখন আব্বুর মনেই লাগছে কী ব্যাপার, এই মহিলা ওই সাভার থেকে আসলো কীভাবে। বুঝলাম গাড়িতে আসছে আমাদের সাথে, কিন্তু ফেরিতে উঠছে, ফেরিতে উঠেও গাড়িতে আসতে চায় কেন, কী ব্যাপার, কী হইলো। মানে আব্বু মনে একটু সন্দেহ থাকে মহিলাটিকে আজ যে কোনো সমস্যা না কী বুঝতেছে না। পরে যাই হোক, পরে এমন করে ফেরির থেকে নেমে গেছে। ফেরির থেকে নামার পরে আমাদের ফরিদপুরে একটা জায়গা আছে, এই বাহির দিয়া নামক, ওই জায়গাটা হলো প্রচুর অ্যাক্সিডেন্ট প্রবণ ভাই। ওখানে হলো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো ওইখানে আব্বা যখন ওখান দিয়ে গাড়ি চাচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে ওই মনে করেন যে গাড়িতে ড্রাইভার দেখা যায় সামনে একটা মহিলা পড়ছে। এখন আব্বু ওখানে মহিলা পড়ছে গাড়ির সামনে হঠাৎ করে, আর ড্রাইভার হলো মনে করেন যে ব্রেক ধরছে, হার্ড ব্রেক ধরছে। হার্ড ব্রেক ধরার পরে আব্বু মনে করেন যে সিটকা মানে পড়ে গেছে সামনের দিকে, মানে ইঞ্জিন কাভারে বসা ছিল, হজম করে ব্রেক ধরছে তো ব্যালেন্স রাখতে পারেনি। পরে আব্বু ব্যথা পাইছে। পরে বললো যে ভাই আপনি এইভাবে ব্রেক ধরলেন কেন। পরে বলতেছে যে তুই যেই মহিলাটারে সাভার থেকে ওই গাড়িতে উঠতে দিলি না, ওই মহিলাটা গাড়ির, আমি দেখি ওই মহিলাটা গাড়ির সামনে দেখতো চাকার তলে পড়ছে নাকি। পরে তাড়াতাড়ি করে নামছে, নেমে লাইট টাইট মারছে, কিন্তু কিছুই নাই ভাই, কিছুই নাই। কিন্তু তারপরে যাই হোক ওইভাবে করে গাড়ি যাচ্ছে। এখানে আব্বু তো বুঝতেছে গাড়ি ভার কেন, ড্রাইভার বারবার করে গাড়ি মনে করেন যে মানে সমস্যা হচ্ছে ড্রাইভারের চালাতে, ড্রাইভারকেও বলে নাই। এমন করে যাই হোক নড়াইলে যে কালনায় যে ফেরিঘাটটা আছে, ওই ফেরি পার হয়, ওই ফেরি পার হয়ে যেখানে গাড়ি স্টপেজ, ওইখানে গিয়ে গাড়ি থামে। তখন বাজে 4:30 নাহলে 5:30 এরকম, মানে ফজর আজানের সময় প্রায় হয়ে আসছে। তখন ওই আমার বাবা, ওই ড্রাইভার আর হলো হেল্পার আগে নেমে গেছে ওইখানে যেখানে থাকতো, মানে যেখানে গাড়ি থামে তার থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তারা চলে গেছে। আব্বু ওই যে লোকটারে মানে কীভাবে বিদায় দেবে, আব্বুর মায়া লাগছে, ছোটো বাচ্চা, তখন আব্বু দাঁড়ায় আছে। পরে ওই লোকটারে, তারপরে মহিলাটারে বললো যে আপনারা কি এখন যাইতে পারবেন। পরে বললো যে হ্যাঁ ভাই যাইতে পারবো, সাবধানে যায়েন। পরে সেই মহিলাটার আর ওনার ওই যে পুরুষ আর ওই বাচ্চাটা নিয়ে তারা তাদের মতো হেঁটে হেঁটে চলে গেছে। পরে আব্বু গাড়ির থেকে ওই গাড়ির লক করে, পরে আব্বুর ওই বাসার দিকে যাচ্ছে। ওই বাসার দিকে যখন যাবে ঠিক তখনই হলো মূল কাহিনী। বাসার দিকে যখন যাচ্ছে তখন ওই মহিলা হঠাৎ করে আব্বুর সামনে, আবার একটু অন্ধকার এখান থেকে, তখন আব্বুরে ডাইরেক্ট স্টেট তুই করে বলতেছে যে কে তোরে না বললাম, তোরে না কইলাম আমার গাড়ি চিনে, তোর জন্য আজকে রাতে খাওয়া হইলো না, আমি না খেয়ে রইলাম। এইভাবে করে আব্বুকে কী ব্যাপার, এই বেটি তুমি, আব্বু আবার যাই বেটি তুমি খাবা না খাবা এটা আমি জানি নাকি, তুমি কী খাবা, তুই আমার আজকে খাইতে দিলি না, তোর জন্য আমার খাওয়া হইলো না, তোর আমি ছাড়বো না।
পরে বইল ওই মহিলা নাকি যে ভাই এতটাই বিভৎস চেহারা, এতটাই করছে, আব্বারে খট করে আব্বার গলা ধরে বসছে। আমার আব্বা 6 ফুট 2 ইঞ্চি লম্বা, খুব সুঠাম দেহের অধিকারী। আমার আব্বার মতো লোককে মধ্যে নুচা করে ফেলছে। আব্বা এই যে চেষ্টা করতেছে হাত থেকে ছুটানোর জন্য, কোনোভাবে পারতেছে না। তখন ও বলতেছে, তোর আমি ওই জায়গা থেকে বললাম, তোর ফেরির মধ্যে থেকে বললাম, তোর রাস্তার মধ্যে থেকে বললাম, তুই আমার অভুক্ত রাখলি কেন? পরে যাকে করে আব্বা ধরছে, আব্বা চিৎকার দিতে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। দোয়া কালাম, আব্বার কিছু মনে পড়তেছে না। ঠিক সেই সময় মনে করেন যে ফজর আজান দেয়, পরে আব্বার কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়ছে। পরে নাকি আব্বু আসতে দেরি হচ্ছিল, পরে ওনার স্টাফরা ওই যে তারা এসে দেখে আব্বু পড়ে আছে। পরে আব্বুরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আব্বুর সকালের দিকে আব্বুর জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে তখন আব্বু সব ভেঙে বললো যে এরকম ঘটনা, গাড়িতে তো ওইটা তো লাশ ছিল। পরে ড্রাইভার বলে এর জন্য তো আমার এরকম বার হচ্ছে। আর ওইটার কোনো আব্বু তখন বললো যে সাবার থেকে তারপরে পাটুরিয়া ঘাটে ফেরির মধ্যে ওরে যে আমি গাড়িতে উঠাই নেই, এর জন্য আমার গাড়িতে উঠাইলে হয়তো বা ওই বাচ্চাটারে খাই ফেলতে হবে, এরকম বলতে যে আমি অভুক্ত ছিলাম, এটাই এরকম কিছু একটা। পরে আব্বু হুজুরে দেয়া ঝাড়ে টাড়ে, পরে আর কোনো সমস্যা হয় না আব্বুর। এই বউ ভাই ছোট্ট একটা ঘটনা। যদি মনে করেন যে প্রচারযোগ্য তাহলে প্রচার করেন। আসলে ভাই এখন এমন অবস্থা হয়েছে যে ঘটনা পাই, কিন্তু ঘটনা শেয়ার করতে গেলে কোনো না কোনো ঘটনার সঙ্গে মিলে যায়, এর জন্য ঘটনা শেয়ার করতে পারি না ভাই। যদি আনকমন কোনো ঘটনা পাই অবশ্যই শেয়ার করবো ভাই। আসসালামু আলাইকুম। ফিরে এলাম অদ্ভুত দূরে তার একবার, আর শুনে এলাম রিজনের শেয়ার করা বেশ ভয়ের একটি কাহিনী। রিজনের কাহিনীটি বেশ ভয়ের ছিল এবং বেশ ক্লাসিক ছিল। এই ধরনের কিছু কাহিনী অনেক আগে আমি শুনেছি এবং আমার কাছে কিন্তু বেশ ভয়ের লাগে কাহিনীটি। আপনাদের কাছে যদি এই ধরনের কাহিনী থাকে অবশ্যই আমাদের কাছে তা পাঠিয়ে দেবেন। আপনারা জানেন আমাদের কাছে ইমেল করার ঠিকানা odbhudure@gmail.com, which is odvootore@gmail.com। তো